প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে শুরু করছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে জীবের বৃদ্ধি ও বংশগতি। জীবের বৃদ্ধি ও বংশগতি। বংশগতি এ সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই বলি জীবের বৃদ্ধি। জীবের বৃদ্ধি কিভাবে হয় আমরা প্রথমে একটু খেয়াল করি যে আমরা প্রথমে মাটিতে ছোট্ট একটা বীজ বপন করি, সেটা থেকে অনেক বড় বৃক্ষ জন্মায় এবং সেই কাঠ দিয়ে আমরা অনেক ফার্নিচার বা ঘর বাড়ি অনেক কিছু প্রস্তুত করি। কিন্তু এই যে বৃদ্ধিটা, এই বৃদ্ধি কিভাবে ঘটে? আমরাও কিন্তু ছোট্ট এককোষী থাকি, যখন ভ্রূণ অবস্থায় থাকি তখনই কিন্তু এককোষীই থাকি। আস্তে আস্তে আমাদের কি হয়? বৃদ্ধি ঘটে। সেই বৃদ্ধিটা কিভাবে ঘটে? আসলে জানি যে কোষ বিভাজন, দেখো এদিকে খেয়াল করো, কোষ বিভাজনের মাধ্যমে একটি জীবের বৃদ্ধি ঘটে। অর্থাৎ একটি কোষ থেকে আরও দুইটি কোষ এভাবে আস্তে আস্তে বিভাজিত হয়ে আমাদের দেহ, আমরা ছোট্ট একটা শিশুর থেকে বা এক কোষী থেকে বড় মানব দেহে পরিণত হয়ে এবং একটা বীজ থেকে বড় বৃক্ষে পরিণত হয়। প্রত্যেকটা জীবের দেহই কোষ দিয়ে গঠিত। কোষ দিয়ে গঠিত। এই কোষগুলো আস্তে আস্তে কি হয়? বিভাজিত হয়ে বড় হয় এবং মোটা হয়। এভাবে হচ্ছে একটা জীবে পরিণত হয়। এখন এই কোষ বিভাজন তিনভাবে সংগঠিত হয় বা কোষ বিভাজনের প্রকারভেদ হচ্ছে তিনটি। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস বা মায়োসিস। কি বললাম? কোষ বিভাজন তিনভাবে সংগঠিত হয়। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। প্রথমে আমরা বলবো অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস প্রক্রিয়াটা সংগঠিত হয় এককোষী জীবে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা এই সকল প্রাণীতে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বৃদ্ধি ঘটে বা বংশবৃদ্ধি। এদের যে এই যে বিভাজিত হয়, অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় এককোষী জীবে বৃদ্ধি ঘটে না, তাদের বংশবৃদ্ধি ঘটে। অর্থাৎ তাদের কোষই হচ্ছে একটি। এই কারণে এই কোষ বিভাজনের মাধ্যমে, অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তার শুধু বংশবৃদ্ধি ঘটে। কিন্তু বহুকোষী জীবে কিন্তু বড় হয়, অর্থাৎ ছোট্ট একটা প্রাণী থেকে বা ছোট্ট একটি কোষ থেকে অসংখ্য কোষ, লক্ষ লক্ষ কোষ দ্বারা একটি বড় বৃক্ষে বা একটি বড় প্রাণীতে পরিণত হয়। কিন্তু অ্যামাইটোসিসটা হচ্ছে এককোষী জীবেই সংগঠিত হয়। এই কারণে এদের যে বিভাজনটা ঘটে সেটা হচ্ছে বংশবৃদ্ধি ঘটে। এখন দেখো অ্যামাইটোসিসের একটি ধাপ আমি চিত্রে দেখাচ্ছি। এই হচ্ছে একটি কোষ, সাইটোপ্লাজম, আমি লেবেলিং করে দেখাইছি সাইটোপ্লাজম, আর মাঝখানেরটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আরেকটি নাম হচ্ছে প্রাণকেন্দ্র। এই যে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এরা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কি হয়? একই সাথে বিভাজিত হয়। সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস একসাথে বিভাজিত হয়। এই যে আমরা এখানে দেখাইছি যে একটু খাঁজের সৃষ্টি করছে, বা তারপরে পরের ধাপে কি হচ্ছে? আরেকটু বেশি মাঝ বরাবর আরেকটু বেশি খাঁজের সৃষ্টি হচ্ছে। তারপরে কি হচ্ছে? যে দুইটি কোষে পরিণত হয়েছে। আমরা এখানে লিখছি অপত্য। অর্থাৎ অপত্য শব্দের অর্থ কি? আবার অপত্য হচ্ছে যে সকল নতুন কোষগুলা, অর্থাৎ একটি থেকে ভেঙে দুটি কোষ উৎপন্ন হয়েছে। এখানে এই দুইটি কোষের বৈশিষ্ট্য মাতৃকোষের বৈশিষ্ট্যে সমান, অর্থাৎ একই বৈশিষ্ট্য। এটা হচ্ছে তোমার মাতৃকোষ, যেটা প্রথম দেখিয়েছি, এটা হচ্ছে তোমার মাতৃকোষ। মাতৃকোষ।
আর এটি হচ্ছে নতুন সৃষ্ট কোষ। কয়টি কোষ উৎপন্ন হয়েছে? এই একটি, আরেকটি হচ্ছে এটি, দুইটি কোষ। আর এই মাতৃকোষের গুণাগুণ সম্পন্ন বিধায়ী এদেরকে বলা হয়েছে অপত্য, অর্থাৎ একই বৈশিষ্ট্য সম্পন্ন যে কোষ থেকে নতুন কোষ তৈরি হইল সেই কোষগুলো যদি মাতৃকোষের গুণাগুণ সম্পন্ন একই বৈশিষ্ট্যের হয় তাদেরকে বলা হয় অপত্য। এই হচ্ছে আমাদের এই যে অপত্য সৃষ্টি হলো, এইখানে আরেকটি বংশ বৃদ্ধি হলো, অর্থাৎ একটি থেকে দুইটি, যেমন ভাইরাস যদি হয়ে থাকে তাহলে এখানে দুইটি ভাইরাসের সৃষ্টি হলো। কারণ অ্যামাইটোসিস প্রক্রিয়াটা শুধুমাত্র একটি কোষেই সম্পন্ন, এক কোষী জীবেই সম্পন্ন হয়, অর্থাৎ এক কোষী জীবে সম্পন্ন হওয়ার ক্ষেত্রে কি হয়? বংশ বৃদ্ধি ঘটে। এই হচ্ছে আমাদের অ্যামাইটোসিস প্রক্রিয়া। এরপর কি? মাইটোসিস। এরপরের ধাপটি হচ্ছে মাইটোসিস। মাইটোসিস প্রক্রিয়াটি বহুকোষী জীবে সংঘটিত হয়। মাইটোসিস প্রক্রিয়া কি হয়? বহুকোষী জীবে সংঘটিত হয়। আর আগেরটা আমরা বললাম কি অ্যামাইটোসিস প্রক্রিয়া এককোষী জীবে বা এককোষী জীবেই শুধু সংঘটিত হয়, আর মাইটোসিস হচ্ছে বহুকোষী জীবে শুরু হয় বা সংঘটিত হয়। এই মাইটোসিস প্রক্রিয়াটা মানুষের দেহে হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম থাকে, 23 জোড়া অর্থাৎ 46টি। 23 জোড়া হচ্ছে 46টি। এই 23 জোড়ার মধ্যে হচ্ছে 22 জোড়া হচ্ছে, 22 জোড়াকে বলা হয় অটোজোম। 22 জোড়াকে বলা হয় অটোজোম। আর এক জোড়াকে বলা হয় সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম মোট হচ্ছে আমাদের 23 জোড়া অর্থাৎ 46টি। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে মাইটোসিস প্রক্রিয়া সংঘটিত হয় 22 জোড়া কাজ করে, আর এক জোড়া কাজ করে হচ্ছে মিওসিস ধাপে। এখন এই মাইটোসিস প্রক্রিয়াটি জটিল প্রক্রিয়া। মাইটোসিস প্রক্রিয়াটা হচ্ছে জটিল প্রক্রিয়া, এটি একটি ধারাবাহিক পর্যায়। আর এই পর্যায়ে আমরা দেখি এখানে চিত্র গেছি আমরা, এই বিভাজনটি দুইটি পর্যায়ে সম্পন্ন হয়। মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজনটি দুইটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়, অর্থাৎ প্রথমে নিউক্লিয়াসটি বিভাজিত হয়, তারপরে হচ্ছে সাইটোপ্লাজম বিভাজিত হয়। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কিন্তু তা হয় নাই, একই সাথে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়েছে। এই যে প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের বিভাজন হয়, এই নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস। এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। দুটি পর্যায়ে সম্পন্ন হয়। একটি পর্যায়ে প্রথম পর্যায়ে হয় নিউক্লিয়াসের বিভাজন এবং দ্বিতীয় পর্যায়ে হয় সাইটোপ্লাজমের বিভাজন। এই নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এই মাইটোসিস প্রক্রিয়ার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই একটি কোষ থেকে দুটি, এই যে মাতৃকোষ থেকে দুটি কোষ উৎপন্ন হলো সেটি কিন্তু হুবহু মাতৃকোষের বৈশিষ্ট্য সম্পন্ন বা গুণাগুণ সম্পন্ন। যেখানে আমরা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় দেখেছি যে দুইটি নতুন সৃষ্ট কোষ যাদেরকে অপত্য বলা হয় তারা মাতৃকোষের গুণাগুণ সম্পন্ন। আর মাইটোসিস প্রক্রিয়ায়ও কিন্তু তাই, মাতৃকোষের গুণাগুণ সম্পন্ন, একই বৈশিষ্ট্য সম্পন্ন। এবং এরা লম্বালম্বিভাবে, এই ক্রোমোজোমগুলা লম্বালম্বিভাবে বিভাজিত হয়, সমান দুই ভাগে বিভাজিত হয়ে মাতৃকোষ শেষে অপত্য কোষটি মানে একেবারেই মাতৃকোষের গুণাগুণ যা যা বৈশিষ্ট্য আছে সব নতুন সৃষ্ট কোষে আছে। আর এইদেরকে বলা হয় মাইটোসিস। কোষ বিভাজনের আরেকটি নাম আছে, সেটা হচ্ছে ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন। ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক বিভাজন। এই ক্যারিওকাইনেসিস প্রক্রিয়ায় কোষটি ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সুগঠিতভাবে সংগঠিত হয়, অর্থাৎ ধাপে ধাপে সংগঠিত হয়। 5টি ধাপে এই বিভাজনটি সম্পন্ন হয়। একটি হচ্ছে
প্রোফেজ। দ্বিতীয়টি হচ্ছে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রথম ধাপ হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মনে রাখার সুবিধার্থে তুমি PPMT দ্বারাও মনে রাখা যায়। প্রোফেজ পি, প্রোমেটাফেজ পি, মেটাফেজ হচ্ছে এম, আর টেলোফেজ হচ্ছে টি। এভাবেও তুমি মনে রাখতে পারো। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। একটি বাদ পড়ছে, সরি, মেটাফেজ, অ্যানাফেজ। এইভাবেও মনে রাখা যায় যদি মনে না থাকে। তবে পর্যায়ক্রমে মনে রাখতে হবে, কারণ একটির থেকে আরেকটি সম্পর্কযুক্ত। আমরা শ্রেণীবিন্যাসে যেভাবে বলেছিলাম যে উন্নততর দিকে যাচ্ছে, এইভাবে। এখন প্রোফেজ দশা। প্রোফেজ দশাটি দেখো, প্রথমটি হচ্ছে উদ্ভিদ কোষ, আর পরের হলো, আমি দুইটা চিত্র দেখিয়েছি এখানে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের। একটু ভিন্ন আছে। উদ্ভিদ কোষে যেমন কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে না, কোষ ঝিল্লি থাকে। এই কারণে দুইটার আকৃতি বা দুইটার একটু ভিন্নতা আছে এই ক্ষেত্রে। তো প্রোফেজ দশায় দেখো, প্রথমে কি এই যে ক্ষুদ্র মানে সুতার মতো অংশ দেখা যায়, আর এই যে এই নিউক্লিয়াসটা, একে একবারে বলা হয় গোলাকৃতি যেটা, এটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াস আবার কি কি নিয়ে গঠিত? নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন বা পর্দা, ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম আমরা যেটা বলি। এই যে নিউক্লিওলাস আমরা একটু ডিপ করে দেখেছি। তারপরে বাইরের আবরণটাকে বলা হয় নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন। আর এই যে সুতার মতো অংশ, এদেরকে বলা হয় ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম। তন্তু শব্দের অর্থ হচ্ছে সুতা, সুতার মতো অংশ দেখা যায়, ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম। এই ধাপে এটা হচ্ছে মাতৃকোষ, উদ্ভিদ কোষের মাতৃকোষ, আর এটা হচ্ছে প্রাণী কোষের মাতৃকোষ। এই কয়েকটা মিলে কিন্তু যে নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা, ক্রোমাটিন তন্তু সব কিছু মিলে হচ্ছে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াস যার মধ্যে ভাসমান অবস্থায় থাকে, অর্থাৎ সজীব কোষে মানে জেলির মতো থকথকে, স্বচ্ছ থকথকে জেলির মতো পদার্থ যার মধ্যে নিউক্লিয়াস ভাসমান অবস্থায় থাকে, তাকে বলা হয় সাইটোপ্লাজম। তাকে বলা হয় সাইটোপ্লাজম। এই পর্যায়ে নিউক্লিয়াসটি একটু বড় থাকে। প্রোফেজ দশায় নিউক্লিয়াসটি একটু বড় থাকে এবং ক্রোমোজোমগুলা একদম সুতার মতো দেখায়। তারপর কি হচ্ছে, প্রথম অবস্থায় এই নিউক্লিয়ার পর্দা আছে, ক্রোমোজোমগুলা একটু বিভাজিত হয়ে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হচ্ছে শেষের ধাপে। শেষ ধাপে এটা হলো প্রথম অবস্থা শুরু হচ্ছে, আর শেষ ধাপে ক্রোমাটিন তন্তু, এই যে নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত, আর হচ্ছে নিউক্লিয়ার পর্দাটাও আস্তে আস্তে বিলুপ্তের দিকে। এটা হচ্ছে প্রোফেজ দশা, অর্থাৎ নিউক্লিয়াসটা একটু বড় দেখাবে। তারপরে আস্তে আস্তে পানি বিয়োজনের ফলে সে আস্তে আস্তে মানে সূক্ষ্ম সুতার মতো তারপরে দুইটা ভাগে বিভক্ত হবে। শেষ ধাপে নিউক্লিওলাসটা বিলুপ্তের পথে যাবে, নিউক্লিয়ার পর্দাটাও বিলুপ্তের পথে যাবে। এই হচ্ছে প্রোফেজ দশা। প্রাণী কোষেও তাই একই, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুইটি দেখানো হয়েছে। এরপরে হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ প্রথম আমরা কি বললাম? প্রোফেজ। তারপর হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে দেখো এই যে দুইটা মেরুর সৃষ্টি হয়েছে, এদিকে একটা এইদিকে একটা, একটা উত্তর মেরু দক্ষিণ মেরু। আমরা জানি পৃথিবীর মানে মানচিত্র দেখলে আমরা উপরের দিকে কি উত্তর মেরু আর নিচে হচ্ছে দক্ষিণ মেরু। এই মেরুর আকৃতি অর্থাৎ মেরু সৃষ্টি হয়েছে। মেরু সৃষ্টি হওয়ার পরে দেখো এইদিকে কি হয়েছে, একটু সুতার মতো লম্বা লম্বি দেখা যায়, টানা টানা মেরু পর্যন্ত যুক্ত। এদেরকে বলা হয় স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল তন্তু। আর দেখো নিউক্লিওলাস দেখাই যাচ্ছে না, একদম বিলুপ্তের পথে, একদম শেষ হয়ে যাচ্ছে। এবং নিউক্লিয়ার পর্দাটাও দেখা যায় বাইরে দিয়ে ফোঁটা ফোঁটা দেখানো হয়েছে, এইভাবে যে বাইরে দিয়ে এইভাবে ফোঁটা ফোঁটা দেখানো হয়েছে। আর এদিকে মেরু, এইদিকেও মেরু,
এইদিকে নিউক্লিওলাসও বিলুপ্তের পথে। আর এই যে আমরা বিষুবীয় রেখা বা এই যে এইদিকে যে আমরা এইভাবে টানা টানা লম্বা লম্বা দেখানো হয়েছে, এদেরকে বলা হয় স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র। আর দেখো ক্রোমোজোমগুলো ক্রমশ একটু মোটা হয়ে ভাগ হয়ে যাচ্ছে। আর আস্তে আস্তে কি হচ্ছে পরের ধাপে দেখি, এটা হচ্ছে উদ্ভিদ কোষ, এটা প্রাণী কোষ, একই কিন্তু এটা মনে হয় একটু স্পষ্ট দেখাচ্ছে। এই যে ক্রোমোজোমগুলা এই মাঝখানের দিকে চলে আসছে, অর্থাৎ বিষুবীয় অঞ্চলে মাঝ বরাবর যে রেখাংশ কল্পনা করা হয় পৃথিবীর, তাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এইরকম মানে কোষের মধ্যেও বিষুবীয় অঞ্চল কল্পনা করা হয়েছে। এইখানে এসে দেখো এই যে ক্রোমোজোমগুলা এইরকম দেখানো হয়েছে, এইটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, অর্থাৎ ক্রোমাটিন তন্তুগুলা যার সাথে সংযুক্ত তাদেরকে বলা হয় সেন্ট্রোমিয়ার। আর এই ক্রোমাটিন তন্তুগুলা দেখো বিষুবীয় অঞ্চলে এসে হাজির হয়েছে, অর্থাৎ ওই ক্রোমাটিন তন্তুগুলা সেন্ট্রোমিয়ার সাথে যুক্ত হয়ে কি হয়েছে, এই যে আমরা স্পিন্ডল তন্তু কল্পনা করছি তার সাথে লেগে গেছে। এটা হচ্ছে প্রোমেটাফেজের বৈশিষ্ট্য, আমি কিন্তু আলোচনা করছি। এই বিষয়গুলো এগুলো হচ্ছে বিষুবীয় অঞ্চলে প্রায় এসে গেছে। এখন দেখো মেটাফেজ দশা, এই গেল হচ্ছে আমাদের প্রোমেটাফেজ। এরপরে হচ্ছে আমাদের মেটাফেজ দশা। মেটাফেজ দশায় দেখো স্পিন্ডল তন্তু এবং ক্রোমোজোমগুলা একদম বিষুবীয় অঞ্চলে হাজির হয়েছে, মানে প্রোমেটাফেজের শেষ এবং মেটাফেজের শুরু। তন্তুগুলা কি হচ্ছে এখন এগুলা দেখো একদম বিষুবীয় অঞ্চল মাঝ বরাবর এসে হাজির হয়েছে এবং ক্রোমোজোমগুলো মোটা দেখাচ্ছে, স্পষ্ট দেখাচ্ছে। এগুলার চেয়ে কিন্তু এটা কি স্পষ্ট দেখাচ্ছে, এটা প্রাণী কোষ, এটা উদ্ভিদ কোষ, একই জিনিস কিন্তু। এখন দেখো এই ক্রোমোজোমগুলো কি হচ্ছে মোটা এবং স্পষ্ট দেখাচ্ছে এবং এরা মনে হচ্ছে যে দুই মেরুর দিকে মানে ধাবিত হচ্ছে, দুই মেরুর দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে। এই হচ্ছে আমাদের মেটাফেজ দশা। এরপরে হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ দশা দেখো এই যে ক্রোমোজোমগুলা মেটাফেজ দশায় দেখো এই যে কি বলে স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু যেগুলো আমরা এই যে সুতার মতো দেখাচ্ছি, মেরু দুই মেরুর, তো মাঝখানে ক্রোমোজোমগুলো গিয়ে কি হয়েছে আস্তে আস্তে মেরুর দিকে ধাবিত হয়েছে। আর স্পিন্ডল তন্তুগুলো প্রায় কি হচ্ছে বিলুপ্তের পথে, মানে এইরকম ঝুলন্ত অবস্থায় আছে, মানে কাছাকাছি চলে গেছে, মেরুর প্রায় কাছাকাছি চলে গেছে। আমরা বলছি উপরে হচ্ছে উত্তর মেরু, নিচে হচ্ছে দক্ষিণ মেরু, আমাদের ম্যাপের অর্থাৎ গ্লোবের নিয়ম অনুসারে। দেখো এগুলা আস্তে আস্তে কি ফোটা ফোটা, আস্তে আস্তে হচ্ছে ফোটা ফোটা, অর্থাৎ বিলুপ্ত হয়ে গেছে প্রায় এরকম এরকম, অর্থাৎ ক্রোমোজোমগুলো কি মেরুর দিকে চলে আসছে, এরকম রশ্মি না ফোটা ফোটা, অর্থাৎ বিলুপ্ত হয়ে গেছে প্রায় এরকম এরকম। এদের আকৃতি চিন্তা করলে দেখো এক একটা মনে হচ্ছে ভি এর আকৃতি, এক একটা এল এর আকৃতি, এক একটা জে এর আকৃতি, এক একটা আই এর আকৃতি এরকম। এদের হচ্ছে এই দশাটা হচ্ছে অ্যানাফেজ দশা, অর্থাৎ ক্রোমোজোমগুলো ক্রমশই মেরুর দিকে চলে যাচ্ছে। এই দেখো একদম মেরুর কাছাকাছি চলে গেছে এবং ক্রোমাটিন তন্তুগুলা কি হয়েছে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আর নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিওলাস কোনোটাই কিন্তু নেই, কারণ এগুলা হচ্ছে মেটাফেজ দশার আগেই বিলুপ্ত হয়ে গেছে, মেটাফেজ দশায় আসার পর্যন্ত বিলুপ্ত হয়েছে। এখন দেখো অ্যানাফেজে দেখো ক্রোমোজোমগুলা ভি আকৃতি, এল আকৃতি, জে আকৃতি, আই আকৃতি মনে হচ্ছে এবং এই ক্রোমোজোমগুলা কি মেরুর দিকে চলে গেছে। এই হচ্ছে অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য। এরপর হচ্ছে শেষ ধাপ সেটি হচ্ছে টেলোফেজ বা টেলোফেজ। এই টেলোফেজ দশায় দেখো কি হয়েছে যে দুটো কোষ আলাদা একদম বোঝা যাচ্ছে যে দুই মেরুতে চলে গেছে, উপরের মেরুতে এবং কি হচ্ছে নিচের মেরুতে, অর্থাৎ উত্তর মেরু দক্ষিণ মেরুতে চলে গেছে। এখন নতুন দেখো এই যে আমরা উপরে মাতৃকোষ দেখেছিলাম,
ঠিক সেই রকম নিউক্লিয়াসই কিন্তু আমাদের চোখে পড়ছে। এটা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে, এটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে। কিন্তু একটি কথা আছে যে মাঝখানে দেখো এরকম একটি ডিভিশন আছে, অর্থাৎ দুইটাকে ভাগ করার জন্য একটা পর্দা, তাকে বলা হয় কোষ প্লেট। অর্থাৎ উত্তর মেরুতে একটি গেছে নিউক্লিয়াস আর দক্ষিণ মেরুতে গেছে একটি নিউক্লিয়াস। এবং দেখো এই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসের সকল বৈশিষ্ট্যই কিন্তু আছে। আর এই যে মাঝ বরাবর একটা পর্দা তৈরি হয়েছে, এটাকে বলা হয় কোষ প্লেট। কোষ প্লেট, এটাকে বলা হয় কোষ প্লেট। অর্থাৎ দুইটা কোষকে আলাদা করে দেবে এই কোষ প্লেট। এটা হচ্ছে আমাদের কি টেলোফেজ দশা। টেলোফেজ দশায় সম্পূর্ণ একটি কোষের নতুন সৃষ্ট কোষ বা অপত্য কোষ সৃষ্টি হয়, যা মাতৃকোষের গুণাগুণ সম্পন্ন। মাতৃকোষের গুণাগুণ সম্পন্ন, অর্থাৎ ওই মাতৃকোষের যতগুলা ক্রোমোজোম থাকে নতুন সৃষ্ট কোষেও তাই, এবং সকল বৈশিষ্ট্যই কিন্তু একই রকম। এই জন্য এদেরকে বলা হয় অপত্য কোষ। টেলোফেজ দশায় এখন এই কোষ প্লেটটা কি হয়েছে, মানে দুইটা কোষকে বিভাজন করবে। আমরা আরেকটু কিন্তু কথা বলেছিলাম যে মাইটোসিস বিভাজনটি দুইটি ধাপে সম্পন্ন হয় বা দুইটি পর্যায়ে সম্পন্ন হয়। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসটা কিন্তু আমরা আলাপ করলাম যে এই যে টেলোফেজ পর্যন্ত ক্যারিওকাইনেসিস। এরপরে হচ্ছে কি এই টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়ে যায়। এই যে কোষ প্লেটটাই হচ্ছে সাইটোকাইনেসিস, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। এটা ভাগ করে একদম নতুন দুইটি কোষে সৃষ্টি করে। এটাই হচ্ছে সাইটোকাইনেসিসের কাজ। আমাদের 5টি ধাপই সম্পন্ন হলো। আমাদের আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে বাকি অংশ দেখাবো।